যা দেখলাম তাতে সত্যি মানে তুমি মাফিয়া ফিরতে। দাদা আসলে তুমি আমার সঙ্গে আমার অফিসে চলো, আমি সব বলছি। তারপর তে জিমি সুগাকে নিয়ে তের অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অফিসে যাওয়ার পর প্রথম থেকে শেষ অবধি তে সুগাকে সব কথা বলে। এসব কথা জাঙ্কুক জানতে পারলে তো ভেঙে পড়বে। তোমার এসব কথা আগে জাঙ্কুককে জানানো দরকার ছিল তে। কি করব বলো দাদা, আমি যে নিরুপায়। আমি চাইলেও এই প্রফেশন থেকে বেরোতে পারবো না, আর জাঙ্কুককে ছেড়ে দিতে পারবো না। আমি তোমার সব কথা বুঝতে পারছি তে। ম্যাম আসবো? আসো। তে সে না তোমার বার্থডে টেস্ট ছিল দেরি করে? সে আমার অ্যাসিস্ট্যান্ট প্লাস সেক্রেটারি মার্ক। ম্যাম কাল সবে ইন্ডিয়াতে ল্যান্ড করেছে, আর নিউ মার্কেটে তার নতুন ড্যাডে উঠেছে। ও তাহলে 24 ঘন্টা কার পেছনে আমাদের লোক রেখে দাও, আর নজর রাখতে বলবে কাই কোথায় যায়, কি করে, কি আছে, সবকিছু ইনফরমেশন আমাকে দেবে। ওকে ম্যাম। আর প্লিজ সুগাদা, তুমি জাঙ্কুককে এসব ব্যাপারে কিছু বলো না। চিন্তা করিস না, আমি জাঙ্কুককে কিছুই বলবো না। তখনই সুগার ফোনটা বেজে উঠলো। হ্যাঁ জাঙ্কুক বল। কোথায় তুই? তোর বাড়িতে গেলাম, আঙ্কেল বললো তুই বাড়িতে নেই। হ্যাঁ আমি একটু তের বাড়িতে এসেছি। হঠাৎ তের বাড়িতে কেন? আসলে জিমিনের সাথে দরকার ছিল, আর জিমিন তের বাড়িতে ছিল, তাই আমি এখানে। তুইও চলে আয়। ঠিক আছে আসছি। তে জাঙ্কুক আসছে, তাহলে আমাদের এখন অফিস থেকে যাওয়া দরকার। হ্যাঁ চলো। তারপর জাঙ্কুক আসে এবং অনেকক্ষণ মজা করে সবাই চলে যায়। এভাবে দেখতে দেখতে একটা বছর কেটে যায়। আর জাঙ্কুক আর সুগার চাকরির প্রথম দিন। জাঙ্কুক আর সুগা একই অফিসে চাকরি পেয়েছে, যার জন্য তারা একসাথে রেডি হচ্ছে। এই যে আমার একমাত্র বইয়ের একমাত্র চাঁদ বদন, অফিসের প্রথম দিন কিন্তু এমন কিছু করিস না দেখি আজকেই তোকে ফায়ার করে। জাঙ্কুক এটা তোমাকেও বলে দিচ্ছি। হ্যাঁ তুই আমার একমাত্র না, বউটা একমাত্র, দুটো ছেলে আছে, তাও তোকেই কিন্তু এই কথাটা বলছি। আরে বাবা আমরা এতটাও লোফার না, আর তাছাড়া আমাদের গার্লফ্রেন্ড আছে, মেয়েদের সাথে ফ্লার্ট করা তো প্রশ্নই ওঠে না। তারপর তারা অফিসে চলে যায়। দুপুর দুটো। জিমিন চল কোথায়টা যাই, ভালো লাগছে না। চল তা কোথায় যাবে এই দুপুরে? ক্যাফেতে চল, কোল্ড কফি খাবো। চল তাহলে। তারপর তারা ক্যাফেতে যায়। 30 মিনিট পর তের কাছে একটা আননোন নাম্বার থেকে কল আসে। হাউ আর ইউ? ফাইন, বাট হু আর ইউ? গেস হু অ্যাম আই? আই ডোন্ট নো হু আর ইউ, প্লিজ টেল মি। তোমার জানের জিগরের বয়ফ্রেন্ড এখন আমার কাছে। কাই? তুই তুই আমার বয়ফ্রেন্ডকে কোথায় পেলি? সে পেয়েছি। আর এত কথা বলিস না, কোনো লাভ নেই এখন। তুই আয়, না হলে তোর বয়ফ্রেন্ডের জীবন আমি কেড়ে নেব। না ওয়েট ওয়েট, আমি আসছি। কুইক, আমি অ্যাড্রেসটা সেন্ড করে দিচ্ছি। আর হ্যাঁ তুই একা আসবি, তুই কোনো বডিগার্ডকে নিয়ে আসবি না, তাহলে বুঝতেই পারছিস কি করব। না কাই তুই চাকু কিচ্ছু করবি না, আমি আসছি। তে তারপর বেরিয়ে পড়লো। 30 মিনিট পর তে কায়ের দেওয়া লোকেশনে পৌঁছালো, যেটা ছিল একটা পুরো গোডাউন। ভিতরে প্রবেশ করলো। দুটো ঘর খোঁজার পর সে যখন আরেকটা ঘরের দিকে যাবে, ঠিক তখনই আমরা এখানে। মানে এইখানে কি করছে? জাঙ্কুকের চোখ হাত পা বাঁধা ছিল, তাই কিছু বুঝতে পারছিল না, কিন্তু কথা শুনতে পাচ্ছিল। কি চাই আমার কাছ থেকে তোর? গলাটা কেমন যেন চেনা চেনা লাগছে। তুই ভালো করেই জানিস আমার কি চাই। তোর জান, তুই যে আমার ভাই আর আমার সাথীদের মেরেছিলি, তোর বদলা চাই আমি। কাই আরো কিছু বলতে হবে, তখনই সজোরে কায়ের মুখে লাথি মারে। কাই ছিটকে মাটিতে পড়ে যায়। জাঙ্কুক সবই অনুভব করতে পারছিল, কিন্তু চোখের বাঁধনের কারণে কিছুই দেখতে পাচ্ছিল না। কাই পড়ে যাওয়ার পর তে গিয়ে জাঙ্কুকের হাতটা খুলে দেয়। তারপর জাঙ্কুকের হাতটা মুক্ত পাওয়ার পর সে তার চোখের বাঁধন খোলে, আর প্রথমে একটা মেয়েকে মাস্ক পরিহিত অবস্থায় দেখে, আর বুঝতে পারে এটা আর কেউ না, মাফিয়া পি। হঠাৎই পিছন দিক থেকে ভিককে কেউ বাড়ি মারে, ভিক ছিটকে পড়ে যায়। তারপর কাই আর ভিয়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে যায়।
লড়াই করার মাঝে বিয়ের মুখে থাকা মাস্কটা ছিঁড়ে যায়, যা ওখানে থাকা জাংকুক দেখে পুরো হতভম্ব। তে মানে মানে মাফিয়া ফিক তে। জাংকুক অপলক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। তে আর কাই ফাইট করছে। হঠাৎই কায়ের লাঠিতে তে ছিটকে কিছু দূরে চলে যায়। জাংকুক চিৎকার করতে গিয়েও করলো না, শুধু দেখছে। তারপর তে নিজেকে সামলে উঠে গিয়ে কাইকে পাঞ্চ মারে, যাতে কায়ের ঠোঁটটা ফেটে গিয়ে রক্ত পড়ে। তে থামছে না, সামনে কাইকে মেরেই যাচ্ছে। মারতে মারতে কাইকে আধমরা করে দিয়েছে। কাই এতক্ষণে মাটিতে লুটিয়ে গেছে, কোনো নড়চড় করছে না। সাথে সাথে তে জাংকুকের কাছে গিয়ে জাংকুকের গালে হাত দিয়ে বলতে লাগলো, তুমি ঠিক আছো তো? জাংকুক শুধু তের দিকে তাকিয়ে আছে, কিন্তু কোনো কথা বলছে না। হেই, আরে ওকে? দুজন একে অপরের দিকে তাকিয়ে আছে। হঠাৎই তে মাটিতে লুটিয়ে পড়ল। তে! সাথে সাথে আরো একটা গুলির শব্দ হলো। জাংকুক পিছন ফিরে তাকিয়ে দেখে মার্ক কাইকে গুলি করেছে, সাথে সুগা আর জিমিন আর পুলিশ। জিমিন হন্তদন্ত হয়ে তের কাছে আসছে। তে, এই তে চুপ কর। তে ততক্ষণে অজ্ঞান হয়ে গেছে। তখন মার্ক এসে তেকে কোলে তুলে নিয়ে যায়। জাংকুক হাঁ করে তাকিয়ে দেখছে, কিন্তু কিছু বলছে না। যা দেখে সুগা বলে উঠলো, এই জাংকুক, তুই ঠিক আছিস তো? এই, কিছু কি বললি আমায়? আমি জানি তুই এখন শক্তে আছিস, বাট এটাই বাস্তব জাংকুক। তুই আগে নিজেকে সামলা, তারপর আমি তোকে সব বলবো। কিছু সময় পর তে আইসিইউতে ভর্তি। আইসিইউতে এখনো লাল আলো জ্বলছে। আইসিইউ রুমের বাইরে মার্ক, তের মা বাবা, কাকা কাকি, জিমিন, সুগা, জাংকুক ও জাংকুকের পরিবার অপেক্ষা করছে। এই জাংকুক, আমার মেয়ের কিছু হবে না তো? না না আয়ু, তুমি এইসব কথা বলো না। আমাদের মেয়ের কিচ্ছু হবে না। তখন একটা ডক্টর হন্তদন্ত হয়ে আইসিইউ রুম থেকে বের হয়। ডক্টর, পেশেন্টের অবস্থা এখন কেমন? সরি মিস্টার মিনহো, আমি গ্যারান্টি দিয়ে কিছু বলতে পারছি না। পেশেন্টের অবস্থা এখন খুবই ক্রিটিক্যাল। বাঁচবে কিনা জানি না, তাও আমরা চেষ্টা করছি। এই বলে ডক্টরটা আবার হন্তদন্ত হয়ে আইসিইউ রুমের ভেতর চলে গেল। আমার মেয়েকে আর বাঁচবে না। শাট আপ আয়ু, কিসব ভাবলদার কথা বলছো? চুপ, একদম চুপ। সবাই কাঁদছে, কিন্তু জাংকুক বাদে, সে যেন পাথর হয়ে গেছে। 1 ঘন্টা পর আইসিইউ লাল আলো বন্ধ হয়। ডক্টর বেরিয়ে আসে। এবার জাংকুক ডক্টরকে জিজ্ঞেস করে, ডক্টর, এখন ঠিক আছে তো? এখন ডেঞ্জার জোনের বাইরে আছে, কিন্তু 48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে পেশেন্ট কোমাতেও যেতে পারে। ডক্টর, আমরা কি দেখতে যেতে পারি? একটু পরেই দেখতে যেতে পারেন, কিন্তু এক এক করে যাবেন আর চেষ্টা করবেন শব্দ না করার। ডক্টর চলে যায়। কিছু সময় পর এক একজন করে টেকে দেখতে যায়, আর শেষে যায় জাংকুক। জাংকুক ভিতরে ঢুকতেই মুখটা যেন আটকে ওঠে ওর। জাংকুক তের মাথার কাছে গিয়ে বসলো আর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কেন তে, তুমি কেন বললে না? কেন? আমাকে কি বিশেষ করে যায় না? এই বলে জাংকুক তের কপালে একটা ঠোঁটের পরশ দেয়। দেখতে দেখতে 40 ঘন্টা কেটে যায়। তের এখনো জ্ঞান ফেরে না। হসপিটালে জিমিনের মার্ক ছিল, শোভা আর জাংকুক ছিল অফিসে। জিমিন তের হাত ধরে বসেছিল। হঠাৎই জিমিনের হাতে কিছু নড়াচড়ার অনুভব পায়। মার্ক, 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 তের মনে জ্ঞান ফিরেছে। তুমি ইমিডিয়েটলি ডক্টরকে ইনফর্ম করো। ওকে ম্যাম। তারপর মার্ক ডক্টরকে নিয়ে আসে। প্লিজ, আপনারা এখন একটু রুমের বাইরে যান, আমি একটু চেক আপ করবো পেশেন্টকে। তারপর তারা বাইরে চলে যায়। কিছু সময় পর ডক্টর বেরিয়ে আসে। আপনারা এবার পেশেন্টের সাথে দেখা করতে পারেন, পেশেন্টের জ্ঞান ফিরেছে। এই বলে ডক্টর চলে যায়, আর মার্ক আর জিমি হন্তদন্ত হয়ে রুমের ভেতর ঢোকে। বান্ধবী, তুই ঠিক আছিস তো? তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? না, আমি ঠিক আছি, কিন্তু কিন্তু কিতে তোর সেটা খারাপ লাগছে? আমি কি ডক্টরকে ডাকবো? রিল্যাক্স জিমিন, আমি ওকে। আর তাছাড়া তে
মা আমার, তুই এখন ঠিক আছিস তো? কোনো কষ্ট হচ্ছে না তো তোর? বলে আয়ুতিকে জড়িয়ে ধরে। রিল্যাক্স মা, আই এম ওকে। আর আমাকে নিয়ে অত চিন্তা করতে হবে না। আই এম ইউর স্ট্রং গার্ল, ইউ নো দ্যাট। আই নো দ্যাট মাম্মাম, আমি জানি, কিন্তু আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। আমি তোমার মা না, তা মা তো একটু ভয় পাবেই, তাই না? আর তাছাড়া আমি এর জন্য ভয় পেয়ে গেছিলাম যদি আগের মতন হতো। মা চুপ, আমার তো কিছু হয়নি না। তে মামনি, তুই ঠিক আছিস তো এখন? জানিস মা, প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। আমার মেয়ে বলতে একমাত্র তুই আমার মেয়ে। ইটস ওকে আন্টি, কুল ডাউন, আমি ঠিক আছি তো, আমার তো কিছু হয়নি। এক ঝটকায় এই অভাগিনীকে তুই মা থেকে আন্টি বানিয়ে দিলি। সরি মা, আমি এরকম ভাবে বলতে চাইনি, প্লিজ রাগ করো না। আমার দিকে একটু তাকাও, আমার সাথে কথা না বলে থাকতে পারবে তুমি মা? ধুর পাগলি, মা কি কখনো তার মেয়ের উপর রাগ করতে পারে? আর এসব বন্ধ করতো। ধুর, দেখছিস না সবাই আছে, লজ্জা লাগে না? জাংকুক এত কিছু দরজার ওপার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। জিমিন জাংকুককে খেয়াল করতেই সবাইকে নিয়ে বাইরে আসে, যাতে তারা একটু আলাদা টাইম স্পেন্ড করতে পারে এবং তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা আছে সেটাও যেন মিটিয়ে ফেলতে পারে। জাংকুক, এই জাংকুক, এই তুমি কি আমার সাথে কথা বলবে না? শুনছো কি? আমি জানি আমি যা করেছি এটা ক্ষমার যোগ্য না, তোমাকে এই কথাটা আগেই বলা উচিত ছিল, কিন্তু কি করব বলো, ভয় লাগছিল যাতে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও। তুমি ঠিক আছো তো? ঠিক আছি। তুমি এতটা কেয়ারলেস কিভাবে হতে পারো? হ্যাঁ, আই এম সরি জাংকুক, আর হবে না। তুমি প্লিজ মাফিয়া প্রফেশনটা ছেড়ে দাও। আমি জানতাম জাংকুক তুমি এই কোশ্চেনটা আমাকে করবে, কিন্তু জাংকুক আমি আমি এটা কিভাবে ছাড়তে পারবো? একবার অন্তত আমাদের দুইজনের ফিউচারের কথা চিন্তা করে ভেবে দেখো, তোমার যদি কিছু হয়ে যায় আমার কি হবে? আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কি হবে? প্লিজ তুমি এই প্রফেশনটা ছেড়ে দাও। কিন্তু জাংকুক, কোনো কিন্তু না আমি চাই তুমি এই প্রফেশনটা ছেড়ে দাও, না হলে আমি এখান থেকে গেলাম। জাংকুক দাঁড়াও। তুমি উঠতে গেছো কি করতে? হ্যাঁ, এত মাথা মোটা কেন তোমার? হ্যাঁ, আর এই অবস্থায় তুমি উঠছো কি করতে? মাথা মোটা কোথাকার। সরি। দাঁত কেলানো বন্ধ করতে একটু ওরে আমার হাত পেল হয়ে যাচ্ছিল। আমার বাবুটা, কতদিন পর তোমাকে এই অবস্থায় দেখলাম। ফাজলামো করা বন্ধ করো, সত্যি কথা বলছি। আচ্ছা ঠিক আছে, আমি মাফিয়া প্রফেশন ছেড়ে দেব। খুশি এবার? অনেক খুশি। শুধু একটাই আবদার, আমাদের মধ্যে ঝগড়া হলে অন্তত আমার গায়ে হাতটা তুলো না। তোমাকে যে ওই সময় এরকম ফাইট করতে দেখলাম, না জানি আমাকে কি করো। আমার বাণীটার কি ভয় লাগছে? চিন্তা নিও না, তোমার প্রতি এরকম কিচ্ছু করবো না। তোমার প্রতি তো আলাদা ট্রিটমেন্ট। আলাদা ট্রিটমেন্ট মানে কিতে? মানে হলো এমন আমার তোমাকে শোনাতে চাই ভালো।